খুব সেপ্টেম্বর অবধি এগোবে না, তার আগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন। এই মিটিংটার পরে এবার কি আপনার মনে হচ্ছে না যে 7-10 দিন বাদে সরকারের কি অবস্থা হবে? এবং আমি আর একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা ঢোকার 4 থেকে 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে। এখন যে অবস্থা শোনা যাচ্ছে, জামায়াত এবং এনসিপি যদি পদত্যাগ করে তাহলে সরকার তো সংকটে, সরকার তো পড়ে যাবে। কি হবে এখন খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আমি বলেছি না, এই আগস্ট থেকে শুরু হবে, সেপ্টেম্বরের মধ্যে সব খতম। কাল থেকে আবার নতুন নাটক বিএনপি শুরু হবে। এই জামায়াত এনসিপি বনাম বিএনপি, নতুন নাটকের জন্য এবার আপনারা তৈরি থাকুন। এদিকে শেখ হাসিনাও ব্যাগপত্র গোছাচ্ছেন, তিনিও দেশে ফিরবেন। কোন পথে ফিরবেন সেটাও আমি জানি না। সবকিছু মিলে এই সফরটি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের আভাস নির্দেশ করে। আরো লক্ষণীয় বিষয় যে আওয়ামী লীগ নেতৃত্বের সাথেও বৈঠক হয়েছে এমন গুঞ্জন আছে। আরো গুঞ্জন আছে নয়াদিল্লিতেও শেখ হাসিনার সাথেও সার্জিও গোরের একাধিকবার বৈঠক হয়েছে এমন গুঞ্জনও আছে। সার্জিও গোর আর এই বিশেষ অতিথি হাতে একটা লজেন্স নিয়ে এসেছেন। এই লজেন্সটা এতটাই মানে একটাই লজেন্স, যা আর কিছু নাই। সার্জিও গোর সাহেব পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে ভিজিট করার পরও ওনার যে ইয়ে দিয়েছেন, ওনার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এটা বলেছেন যে বাংলাদেশ থেকে এখন ট্রাভেল ব্যান তুলে নেওয়া হলো। তারেক রহমান সাহেবকেও একই লজেন্স উনি দিলেন। গোর সাহেব ফাইনালি তারেক রহমান সাহেবের সাথে মিটিং করলেন। মিটিং করার পরে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তাদের ফেসবুকে একটা প্রেস রিলিজ ছেপেছে। সেই রিলিজটা নিয়ে আগে একটু আলোচনা করব, তারপরে গোর সাহেবরা এটা নিয়ে কি বলছেন সেটা আলোচনা করব। প্রেস রিলিজে বলছেন তারেক রহমানকে গোর সাহেব প্রশংসা করছেন, মার্কিনিরা প্রশংসা করছে এবং ভালো কথা, প্রশংসা তো করবেই। তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী পেলে আমেরিকানরা প্রশংসা করে, কিন্তু একটা বলিষ্ঠ প্রধানমন্ত্রী পেলে আমেরিকানরা প্রশংসা করে না, তাকে ঠেলে ফেলে দেয়। এটা কেন হয় বলেন তো? কারণ একটা দুর্বল প্রধানমন্ত্রীর সাথে যে কোনো ব্যবস্থা, মানে তারা সবসময় দুর্বল চায়, এটা সবাই জানে যে দুর্বলকে আসলে নানান ধরনের আপনার মিসট্রিট করা যায়, দুর্বলকে এক্সপ্লয়েট করা যায়, সেই জিনিসটাই হচ্ছে। এছাড়া ওই যে গর সাহেব যেটা ট্রাভেল ব্যান তুলে নিয়েছেন, ট্রাভেল ব্যান ইউএস এর 3 রকম আছে। যে 3 নাম্বারটা হলো যে এখানে যেতেই পারবা না মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বলে। 2 নাম্বার ট্রাভেল ব্যান মানে হলো যে 2 নাম্বার লেভেল হলো যে এইখানে যেতে পারো, চিন্তা ভাবনা করে যাও। আর 1 নাম্বার হলো সেটা বলে যে এখানে তোমরা মোটামুটি ন্যূনতম কি বলে ন্যূনতম সাবধানতা অবলম্বন করে যাও। এই হলো মার্কিনীদের 3টা ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল বলে, লেভেল 3, 2, 1, যেটা আমি সংক্ষেপে বললাম। এখন গোস সাহেব বলছেন এতে বাংলাদেশে আমেরিকান বিনিয়োগ আসবে। সত্য কথা হলো গোস সাহেবও জানেন, আমরা সবাই জানি 1 পয়সাও বিনিয়োগ আসবে না, যদি না সেই বিনিয়োগ থেকে ইনস্ট্যান্ট টাকা তুলে নেওয়া যায়। ইনস্ট্যান্ট টাকা তুলে নেওয়ার কিরকম ক্ষেত্র? ধরেন এই যে গ্যাস ক্ষেত্রগুলোতে যদি বিনিয়োগ করে 2 বছর 5 বছর বিনিয়োগ করে গ্যাস বিক্রি করে চলে যাওয়া যায়। ওইসব জায়গায় যারা থেকে জঙ্গিদের সুরক্ষা করা, মানে জঙ্গি আক্রমণ বা যে কোনো আক্রমণ থেকে সুরক্ষা করা সহজ হয়, সেগুলো তারা করে। কিন্তু বাংলাদেশের যে শিল্প ব্যবস্থা গড়ে তোলা, এই নিয়ে কিন্তু কোনো বিনিয়োগ আসলে বাংলাদেশ এখন কোথাও থেকে আসবে না। তারেক রহমান সাহেব বিনিয়োগ চেয়েছেন। তিনি কিসে বিনিয়োগ চেয়েছেন জানেন? তিনি বিনিয়োগ চেয়েছেন তুলা, সয়াবিন আর কটন, তুলা, সয়াবিন, গমের ওয়্যার হাউস, গুদাম বাংলাদেশে নির্মাণ করার জন্য। চিন্তা করেন, মার্কিনীদের কাছে তারেক রহমান সাহেব
আম, তুলা, গম আর সয়াবিন তেলের গুদাম বানানোর অনুরোধ করে। মাননীয় প্রধানমন্ত্রী একটা গাড়ির কারখানা করার জন্য বলেন। ওরা তো ওদের যে বড় বড় গাড়ির ইন্ডাস্ট্রি গুলা ছিল, জেনারেল মোটরস, ফোর্ড, এই গাড়িগুলাও এখন আমেরিকাতে বানাতে পারে না, বিভিন্ন দেশে বানায়। তো বাংলাদেশে একটা ফোর্ড গাড়ির কারখানা করুক, একটা জেনারেল মোটরস এর কারখানা করুক, কিংবা ওরা যে জিনিসটা আপনার কাছে বিক্রি করছে, সেই বোয়িং, তার নাক, কান, গলা ইত্যাদি খুচরা যন্ত্রাংশের একটা একটা কারখানা বাংলাদেশে করুক, সেটা চান। কিন্তু আপনাকে চাইতে হচ্ছে কি তেল, তুলা আর গমের গুদাম। এরও কারণ আছে। কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই গোলামি চুক্তির মাধ্যমে তুলা, তেল, গম বিক্রি চাপিয়ে দিয়েছে না বাংলাদেশের উপর। এখন তারেক রহমান সাহেবের ওগুলা সংরক্ষণে রাখার জন্য গুদাম দরকার, সেই গুদামে ইনভেস্টমেন্ট করার কথা বলছে। আসলে চিন্তা করেন আপনারা, তারেক রহমান স্যার, তারেক রহমান, কি পরিমাণ দুর্ভাগ্য আপনাদের। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ার কে আপনার এই 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 যেটা আপনি ভুটানের কাছে চাইলেও আপনাকে বানিয়ে দিবে। ভুটান, নেপালের কাছেও চাইতে পারেন আর কি, জানি না নেপাল পারবে কিনা, তো ভুটান পারতে পারে। আর আশেপাশের দেশগুলা, থাইল্যান্ড, ইন্ডিয়া, এরা তো আপনাকে এসব গুদাম বানিয়ে দিতে পারবে। চাইলে বোধহয় বাংলাদেশেরও কেউ কেউ এই গুদাম বানাতে পারে। অবশ্য গুদামের কথা বলে আপনি যদি তেল, সয়াবিন আর কি গম আনা যদি ডিলে করতে পারেন, তাহলে আমি আপনাকে সাধুবাদ দিব, যেভাবে আপনার হাত পা বেঁধে রেখেছে। কারণ এইসব পচা জিনিস তো মার্কিনীরা নিজেরা খাবে না, আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, গম নাকি বঙ্গোপসাগরে ফেলে দেয় প্রতি বছর, সেই গম, সেটা এখন আর 2 কদম বাড়িয়ে এখন বাংলাদেশে বিক্রি করে দিচ্ছে। এসব খবর তো আসছে। একটু সাবধানতা অবলম্বন করেন স্যার, যদি সেই সাবধানতার জন্য আপনার এই 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 গুদামগুলা নির্মাণের কথা বলেন, তাহলে ঠিক আছে। আরেকটা জায়গায় তারেক রহমান সাহেব অনুরোধ করেছেন যে আইটি সেক্টরে মার্কিনীদের বিনিয়োগ করার জন্য। সেখানে অবশ্য গোর সাহেব একটা কথা বলছেন যে বাংলাদেশকে তিনি সিলিকা প্যাক্সের অধীনে দেখতে চান। সিলিকা প্যাক্স হলো মার্কিনীরা এই যে আইটি, এআই, কম্পিউটার, এই সংক্রান্ত তাদের যে প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিতে সহযোগিতা বা যেসব রাষ্ট্রকে সাথে তারা ব্যবসা বাণিজ্য করে, জিনিসপত্র বিনিয়োগ, এগুলার একটা, অর্থাৎ আইটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা সংক্রান্ত তারা একটা ভার্চুয়াল, এখনো প্র্যাকটিক্যাল না, ভার্চুয়াল অ্যালায়েন্স হিসাবে বাংলাদেশকে দেখছে। এখন এটা করে বাংলাদেশে কি ওই যে ড্রোনের ফ্যাক্টরি করা বা এগুলো, এটা অবশ্য সুদূর পড়া হতো, ওরা কিছুই করবে না, বাট কথাটা খুশি করেছে, তারেক রহমানকে খুশি করতে পারে। এই তো ফরেন মিনিস্ট্রি যে কাগজ ছেপেছে, এর মধ্যে এর বেশি কিছু নাই, এগুলাই হলো তথ্য। আর সার্জিও গরের তরফ থেকে যেটা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ফেসবুকে, সেখানে আসলে একটাই কথা বলেছে যে তারেক রহমান সাহেবের উপর তারা অনেক ভরসা করছেন। মানে যা লিখেছে এই কথাগুলোর একটা লাইন আসে যে তারেক রহমান সাহেবকে ওনারা পছন্দ করেন, অনেক অনেক ভরসা করছে। আবার মিটিং এর সময় আমরা দেখলাম যে তারেক রহমান সাহেব কর্নেল গাদ্দাফির মতো লিবিয়ার যে সাবেক একনায়ক ছিলেন, তার মতো উনি একটা চেয়ারে বসে আছেন একজন মহারাজের মতো, আর ওনার ডান দিকে গেস্ট ওই যে একটা লাইনে বসিয়ে রেখেছেন। এটা কিন্তু স্যার আপনি ঠিক করেন নাই তারেক রহমান স্যার। আপনার গেস্ট যেই হোক, তাকে আপনি যে চেয়ারে বসেন অন্তত সেরকম একটা চেয়ার দিবেন। আর আপনার যদি বসতে অসুবিধা হয় তো সবাই বুঝবে, আপনি তাকে একটা ভালো চেয়ার দিয়ে অন্যদের থেকে একটু আলাদা করবেন। এই সৌজন্যটুকু কিন্তু আপনার লোকজন করতে পারলো না। সবাই এখন আপনার হাফ হাতার শার্ট দেখাচ্ছে, যে হাফ হাতার শার্ট পরে আপনি আপনার গেস্টের সাথে মিটিং করছেন, মার্কিনী গেস্ট, হ্যাঁ, সুটেড বুটেড গেস্টের সাথে আমাদের সহজ সরল, হ্যাঁ, জনবান্ধব প্রধানমন্ত্রী হাফ শার্ট পরে মিটিং করছে। আমি খুব পছন্দ করছি আপনার হাফ শার্ট দেখে, আপনাকে আমার একেবারে খুব ভালো লেগেছে। কিন্তু আপনার যদি গত 4 মাসের মার্চ, এপ্রিল, মে, জুনে যদি আপনি যখন সরকার চালিয়েছেন তখন যদি জিডিপি গ্রোথ ইউনুসের সময় থেকে বাড়তো, ইউনুসের সময় পুরাটাতে হয়েছে 3.5%, ওইখানে হয়েছে আপনার শাসন আমলে এসে 2.2% হয়েছে। সেটা যদি একটু বাড়াইতে পারতেন তাহলে হয়তো এগুলো আসলে কাজে লাগতো। এখন তো আপনার টাকা দরকার, টাকা মার্কিনীরা দিবে না, চাইনিজরা দিবে। চাইনিজদের আছে, চাইনিজরা আসলে সেটা দিতে চাইবে না। মার্কিনীদের সাথে যদি আপনাদের এইরকম ধরম মহরম হয়, তাহলে দেখেন কতটা নাজুক অবস্থায় আপনারা আছেন। আপনাদের শারীরিক যে
প্রোটেকশন বা নিরাপত্তা দরকার। দৈহিক প্রোটেকশনটা কি? আপনার নিরাপত্তা, খলিল সাহেবের নিরাপত্তা, ইউনূসের নিরাপত্তা, কিংবা ২৪-এর জঙ্গি হাসনাত, সার্জিস, নাহিদ, এদের নিরাপত্তার জন্য আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে দরকার। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহ একসাথে ঢুকে সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা শেখ হাসিনাকে পরাজিত করেছেন। আবার আপনাকে টাকা দরকার। টাকার জন্য তো আপনার কাছে চীনের কাছে যেতে হয়। কারণ গোর সাহেব তো একটা লজেন্স নিয়ে এসেছেন। দেখেন সেই লজেন্সটাও সে কিন্তু আমেরিকাতে বানায়নি, বাংলাদেশেই বানিয়েছে। লজেন্সটা কি? ট্রাভেল ব্যান তুলে নিলাম, হ্যাঁ, তোমার রাস্তায় কাদা ছিটিয়ে দিলাম, এখন বললাম যে এই রাস্তায় এখন আর কাদা নাই। হাস্যকর এবং পুরো জিনিসটা, এবং মার্কিনীদেরকেও আসলে দেখেন মার্কিনীরা কতটা হতাশা ব্যঞ্জক পর্যায়ে আছে, যেই জন্য তারা ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে হিমশিম খায় নানান দিকে। সারা বিশ্বে মার্কিনীদের এখন কোন দৃষ্টিতে দেখবে মানুষ, তাদের দুরবস্থা কোন দৃষ্টিতে দেখবে? কোথাও পারলো না সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশের সাথে পারলো। একমাত্র কারণ বাংলাদেশে আমরা স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আমাদের সরকারগুলো এই যে ৭১-এ পরাজিত জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণের দলিলে সই করা, সেই শত্রুটাকে আমরা বাংলাদেশে থাকতে দিয়েছি, তাদের আমরা বৃদ্ধি হতে দিয়েছি, তাদের অর্থনৈতিক বিকাশে আমরা সহযোগিতা করেছি। এখন তারা কিন্তু মার্কিনীদের সাথে যুক্ত হয়ে শেখ হাসিনা সরকারকে ফেলে দিল। ফেলে দেওয়ার রেজাল্ট হলো যে ৫ আগস্ট ২০২৪ সালের বাংলাদেশের একজন মানুষের পকেটে ১০০ টাকা যেটা ছিল, আজকে সেটা বাংলাদেশের মানুষের পকেটে ৪০ টাকা হয়ে ধরা দিয়েছে। চিন্তা করেন কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে এসে একটা দেশকে মাত্র ২ বছরে। আর সেই প্রেক্ষাপটে সার্জিও গোর বাংলাদেশ সফর করলেন। এই সফর নিয়ে এত হাইপ হয়েছে, এত কথাবার্তা হয়েছে, চারিদিকে এত আলোচনা হয়েছে। এই ধরনের কত সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়ে গেছে, কেউ টেরই পায় নাই। এই যে এত হাইপ হয় না কোনো কিছু নিয়ে, এটা কিন্তু স্যার তারেক রহমান আপনার জন্য ভালো না। আমরা জানি আপনার পিআর টিম ভালো, শেখ হাসিনার কোনো পিআর টিমই নাই। তারপরেও দেখেন ওই যে হাইপ তুলে এইসব কি বলবো, যে শুধু চমক এবং আপনার বিজ্ঞাপনের জোরে আপনার বিপদটা আপনি তারেক রহমান স্যার আপনি একটু চিন্তা করে দেখুন। আজকে আপনার লোকজন, হ্যাঁ, এই আপনাকে চেয়ারটা কিভাবে অ্যারেঞ্জ করতে হবে একজন বিদেশি গেস্টের সামনে, সেটাও কিন্তু আমাকে এই আপনি আপনাদের কারণেই তো আমি রিফিউজি হয়ে গেছি। একজন রিফিউজি কিন্তু পরামর্শ ছাড়া আপনার চলতেছে না। আমি নিশ্চিত আগামী বৈঠকে আপনার চেয়ারের এই পজিশন চেঞ্জ হয়ে যাবে। আমি ফরেন মিনিস্ট্রিতে দেখেছি অনেক কিছু এইভাবে, আমি ইউটিউবে বললে চেঞ্জ হয়ে যায়। আর যদি চেঞ্জ না করেন সেটা তো আপনি সেই ভুল ক্যারি করবেন। ভুলটা তো খুবই নগ্ন, সবার চোখে দেখা যায় যে এইরকম মানে সামান্য একটা বিষয় কিন্তু অনেক বড় ভুল করে ফেলেছেন। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে আপনার সেই মনে হচ্ছে যে আপনারা সত্যি একটা বিপ্লবী করেছেন বা একটা দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু ১৯৭২ সালে যেই অবস্থায় আপনার মনে হচ্ছে সেই অবস্থায়, আপনাকে পরামর্শ দেওয়ার কেউ নাই, কিভাবে বসাবেন, কোথায় কি করবেন, হ্যাঁ, কি পড়বেন, কোনো কিছুতে পরামর্শ দেওয়ার আপনাকে একটা লোক নাই। এগুলো একটু চিন্তা করে দেখবেন স্যার, এবং আপনি বুঝবেন এগুলো যদি চিন্তা করে আপনার সীমাবদ্ধতাটা আপনি যদি সত্যি সত্যি অনুভব করেন এবং সচেতন হন, আপনার জন্য মঙ্গল হবে। আমি কিন্তু আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবার আমার বন্ধুদের জন্য কথা বলি। অনেক বন্ধু বলেন যে আপনি হাসবেন না, আপনি তথ্য দিবেন, অথচ দেখেন আমার প্রতিটা ভিডিও বক্তব্যে এত তথ্য থাকে, আপনি দেখবেন যে অন্য কোনো ভিডিও কেউ কিন্তু এসব তথ্য দিতেই পারবে না, দিবে কোথা থেকে, ওরা তো জানেই না। তারপরও বলেন যে আরো তথ্য, আরো আর বলে হাসবেন না ভাই, একটু আনন্দ করব না, এত সার্কাস চলছে বাংলাদেশে, হ্যাঁ, আমার সাথে আপনারাও একটু হাসেন, এই হাসার নিন্দা না করে। কিন্তু কন্টেন্ট যেটা, সেটার মূল্য তো যারা বোঝার বোঝেন, আর যারা এগুলো দেখেন না পুরোপুরি, তারা বলেন যে হাসেন কেন? হাসি তো থামাবো না, তাই না? হাসবো না, আমরা এখন হাসতেও পারবো না ভাই। আপনারা কি বলেন? আপনারা তো, হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তো এখন হাসার দিন এসছে তো আমাদের। আমরা অনেক হাসবো। আমরা দেখেছি আমাদের সাথে কি নিষ্ঠুরতা করা হয়েছে। জঙ্গি দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলা হয়েছে, হিন্দু একটা ছেলেকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী আজকে ঘর বাড়ি ছাড়া, তারপরে এরা এসে সার্কাস করছে। এখন তো সবার আমাদের হাসার দিন। আমরা যেদিন রাষ্ট্র দখল করব, আবার দখল তো আমরা করব না, আমরা শাসনের জন্য ঢুকবো, সেই দিন আমরা এই আনন্দ থেকে আমরা তখন অন্য ধরনের আনন্দ করব। এখন আমরা আনন্দ করব যে শত্রুরা বাংলাদেশ দখল করেছে, যেই শত্রুরা আমাদের উচ্ছেদ করেছে আমাদের বাড়িঘর থেকে, তাদের দুরবস্থা দেখে আমরা অবশ্যই হাসবো। হাসবো না কেন? আমার সাথে আপনারাও হাসবেন। হাসিটা তো
ওদেরকে করুণা করে, ওদের দুরবস্থা দেখিয়ে দিয়ে, হ্যাঁ, সেই হাসিটা হাসতে দিবেন না? কি বলেন যে আপনারা? সবাই ভালো থাকুন। এবং আরো তারপরে মন্তব্য লিখতে কাউকে কিন্তু আমি উৎসাহ দেই আপনাদের। আমি বলছি না যে আপনারা কোনো মন্তব্য লিখবেন না, লিখবেন। এবং আরো কি কি জানতে চান, কি ধরনের এবং বক্তব্যগুলোর উপর আলোচনা করবেন। কোনো জায়গায় যদি মিথ্যা বলি, কোনো জায়গায় বলি গুজব রটাই, কোনো জায়গায় যদি তারেক রহমান সাহেবের যদি অন্যায্য সমালোচনা করি, সেগুলো বলবেন। সেগুলো তো কেউ বলেন না। বিএনপির কেউ এসে সুইপিং কমেন্ট করেন, মোদির উপর একটা গালি দিয়ে চলে যান, আর কেউ কেউ বলেন যে আপনি হাসবেন না। হাসবো না কেন? আমরা হাসবো। ওরা আমাদেরকে হাসাচ্ছে, আপনি দেখছেন না কি কত সার্কাস করছে, জঙ্গিগুলাকে মানুষ পিটাচ্ছে। হ্যাঁ, যেই জঙ্গিগুলা এত নিষ্ঠুর, আপনি হাদির মতো একটা নিষ্ঠুর জঙ্গি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন? লাদেনও তো এর চেয়ে অনেক ভালো ছিল। এই হাদি, নাসির, দেখেন, নাসির মির্জা আব্বাসকে প্রায় মেরে ফেলেছে। এই লোকটার আজকে আর কোনো খবর নাই বাংলাদেশে। এই জঙ্গিগুলার দুরবস্থা দেখে আপনি কাঁদবেন? আপনি হাসেন আমার সাথে, সবাই হাসেন। আসুন আমরা সবাই এদের দুরবস্থা দেখে তারেক রহমান সাহেবের জন্য আমি সহানুভূতিশীল, কিন্তু উনি তো আমাদের কথা শোনেন না। উনি তো আবার শোনেন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা। আমরা হাসবো না, কি করব? কথাও শুনবে না তারা। আমাদের উপদেশ যেগুলো ওনাদের ভালোর জন্য নেই, সেটা যখন না নেয়, যখন তারা হাসির অবস্থা তৈরি করেন, আমরা তো অবশ্যই হাসবো। সার্জিও গোড়ের কথা বলছি, অথবা দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের যুদ্ধদার বৈঠক কেন, বা তারেক রহমানের সঙ্গে কি কথাবার্তা হলো এবং তারেক রহমান কি বললেন, এবং ভারত এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতাপত্র বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই বা কি দশা হলো এই সার্জিও গোড়ের ভিজিটের পর, পুরোটাই আমি ব্যাখ্যা করব। সার্জিও গোড়ের যে সাঙ্গপাঙ্গ, আমি তো বলেছি যে ক্লোজ ডোর মিটিং মানেই সেটা একজন থাকবে তার কোনো মানে নেই। 12 জন, তার সেক্রেটারি ফেক্রেটারি সব মিলে 12 জন উপস্থিত। ওদিকে আমাদের খলিলুর রহমান, তিনি কি করেছেন, তিনি বিএনপি থেকে, এনসিপি থেকে, ইউনূসের দলের লোক, তারপর এলি তেলি গাঙ্গুরাম, যাকে পেরেছেন তাকে নেমন্তন্ন করে নৈশভোজে ডেকে পাঠিয়েছেন। যে আমার কত হ্যাডম দেখো, আমি তোমাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমি তোমাদের বসিয়ে দিচ্ছি। এখন মার্কিন রাষ্ট্রদূত তো মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন নীতি অনুযায়ী চলেন। তিনি প্রথম এই দৃশ্য দেখে খলিলুর রহমানকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেন যে নৈশভোজটা হচ্ছে আপনার সঙ্গে, আপনার পরিবার বা আপনার দল, আপনার সমর্থক, আপনার দেশের লোকের সঙ্গে কিন্তু আমার বৈঠক নয়। 1-to-1 বৈঠক মানে আপনার বিদেশ মন্ত্রকের যে সমস্ত প্রতিনিধি আছে তারা থাকবেন, আমার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি যারা রয়েছেন তারা থাকবেন, এর বাইরে কারোতে থাকার কথা নয়। ঠিক আছে, চলুন আগে আমরা বৈঠকটা শেষ করে নিই বলে একটা আলাদা কামরায় নিজেরা চলে যান 12 জন প্রতিনিধি সহ। আর ওই যে আপনার একজন উপদেষ্টা আছে না, তাই কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এটাও শুনে রাখুন। তা সেখানে আমি যা যা বলেছিলাম, যে যে প্রশ্নগুলো উত্থাপিত হবে, ঠিক সেই প্রশ্নগুলোই উত্থাপিত হয়েছে। চীনের সঙ্গে চুক্তি, তুর্কির সঙ্গে চুক্তি, এখানে ড্রোন কারখানা, অস্ত্র কারখানা, চীনকে মংলা ভোট দেওয়া, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে দহরম মহরম, তারপরেতে আরাকান মানবিক করিডোর,
সেটা ব্যাপারে ব্যবস্থা না নিয়ে উনি চীনের করিডোর নিয়ে ওনারা পড়েছেন। এ বিস্তর ঝাড় খেয়েছে, ঝাড় মানে বিস্তর ঝাড় খেয়েছে। বিস্তর ঝাড় খাওয়ার পর তিনি বলেন যে আমার প্রথম হচ্ছে সময়ের অভাব, অফিসিয়ালি যেটা বলেন আমার সময়ের অভাব এবং খাবারের আমার কিছু রেস্ট্রিকশন আছে বলে আমি নৈশ ভোজটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি বলে উনি বেরিয়ে যান। এর পরবর্তী প্রতিক্রিয়া হচ্ছে খলিলুর রহমানের, যেটা আপনারা দেখেছেন, সবকিছুতেই না। আসলে হ্যাঁ বলার তো কোনো জায়গা নেই। উনি কি বলতে পারবেন যে আমায় বলে বলে 6 মেরেছেন? পুরো বসিয়ে রেখে আক্ষরিক অর্থে যদি বলেন আপনি, ঠাস ঠাস করে চড়ানো, ঠাস ঠাস করে চড়িয়েছেন। এটা গেল প্রথম নিদর্শন। তারপর হচ্ছে আমাদের দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের একটা বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকে তিনি এটা স্বীকার করেছেন দীনেশ ত্রিবেদীর কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে চোখে দেখতো বাংলাদেশকে এবং যেভাবে শুনেছিল আওয়ামী লীগ সম্পর্কে, মানে যে সমস্ত খবর তাদের কাছে গেছিল সেগুলো কিছুটা সত্য, বাকিটা সর্বৈব মিথ্যা। এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই একই চোখে বাংলাদেশকে দেখবে। আপনাকে যে এখানে বসানো, আপনাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়ে উন্নীত করা, এই জন্য আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, কনগ্রাচুলেশন। আপনার এই উন্নতি আরো দীর্ঘায়িত হোক এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে আপনি আরো উপরে যান, আমাদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে। এবং দীনেশ ত্রিবেদী খুব কোলাবেলার লোক। দীনেশ ত্রিবেদী গভীরভাবে আপ্যায়ন করেন। যেটা 40 মিনিটের মিটিং ছিল সেটা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, অথচ নৈশ ভোজ ওদিকে বাতিল হয়ে গেল। এবার এরই মাঝখানে যখন মানে ওই বৈঠকটা যখন শেষ হয়ে গেছে, মানে নৈশভোজ শেষ হয়ে গেছে, আচ্ছা আগে দীনেশ ত্রিবেদীর কথা আগে আসে। দীনেশ ত্রিবেদীর যখন বৈঠক যখন শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেনা হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল রোহিঙ্গা পরিদর্শনে, রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে, কিন্তু তিনি সেনা হেলিকপ্টার ব্যবহার করেননি। তিনি একটি প্রাইভেট সংস্থার একটি প্লেনে ভাড়া করে তিনি পুরোটা ঘুরে আসেন। ঘুরে এসে তারপর আজকে সকালবেলা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটা শুরু হয় আপনাদের স্থানীয় সময় সকাল 8টায়। বৈঠকে তারেক রহমানকে আগা 5তলা, যাকে ময়দা ঠাসা বলে না, ময়দা ঠাসা ঠেসেছেন। এবং আমি বলেছিলাম সঙ্গে পুরো চুক্তির দস্তাবেজ নিয়ে যাবেন, এবং প্রকৃত অর্থে কিন্তু চুক্তির দস্তাবেজ নিয়ে গেছিলেন। 2টো চুক্তি, একটা হচ্ছে 10 পয়েন্টের এগ্রিমেন্ট, যেটা লন্ডনে হয়েছিল, তারেক রহমান নিজে সই করেছিলেন, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে এগ্রিমেন্ট। ক্লজ ধরে ধরে প্রত্যেকটার উত্তর চাওয়া হয়েছে। একটার উত্তর ফ্লাম্বিং করা ছাড়া
তারেক রহমান কোনো সদুত্তর দিতে পারেননি। এই মিটিংটাও শেষ হয়ে যায় প্রায় 20 মিনিটের মধ্যেই। এর মধ্যে উনি আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন। যখন প্রশ্ন করা হচ্ছে যে আমাদের খলিলুর রহমানকে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন না, হয়নি। সবেতেই না। তার কি চা বিস্কুট খাওয়ার জন্য ওইখানে আলোচনা হয়েছে? যে সময় উনি বলছেন যে না হয়নি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। বিপরীতমুখী দুটি খবর। একদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না। আর অন্যদিকে সেই সময়ই ঘড়ি সময় ধরে সেই সময় কিন্তু আবার ওদিকে আওয়ামী লীগের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। বিএনপি টিএনপি কারোর সঙ্গে তার কোনো কথাবার্তা কিছু হয়নি। তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর তিনি সোজা ফিরে আসেন হোটেলে। হোটেল থেকে কিছুটা সময় বিশ্রাম নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আজকেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ঠিক হয়েছে। সময়টা কখন আমি জানি না। ফলে আপাতত যেটা দাঁড়ালো, সার্জিও গোরের এই যে সফর, সেই সফরকে ঘিরে যে উত্তেজনার আবহাওয়া ছিল সেটাই পুরো জল ঢাললো। এবং চীনের সঙ্গে যে সমঝোতাপত্র এবং চুক্তিগুলো হয়েছিল সেগুলো সমস্ত ঠান্ডা করে ঢুকে গেল। এটা হবেই, এটা জানতেন তারেক রহমান সরকার, এবং তার জন্যে কিন্তু এই যে চীনা রাষ্ট্রদূত তিনি যে বারবার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এবং বাংলাদেশ সরকার তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করছিল না, সেটা কিন্তু এই জন্য। অর্থাৎ চীন ঠান্ডা ঘরে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক প্ল্যাটফর্মে। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে, মনে করে দেখুন, আপনারা তো ভুলে যান। ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে বলে একটা আমি কপি করেছিলাম বহুদিন আগে। সেই ওভারল্যাপিং পদ্ধতির কথাই কিন্তু আবার উনি বলেছেন যে আমরা একে অপরের স্বার্থ দেখে চলব। ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তারিত কথা হয়েছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। আমাদের এখানে তো কথাও হয়েছে, দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা হয়েছে। আর এই ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তর ঝাড় খেয়েছে তারেক রহমান এবং খলিলুর রহমান দুজনে, যার জন্য এখন খলিলুর রহমান এবং তারেক রহমান তাদের দেখবেন খুব বিষণ্ণ, তারা হতাশ এবং তারা বেঁকে গেছেন আর কি। এবার বুঝে গেছেন, পরিষ্কার বুঝে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাকআপটা ছিল সেই ব্যাকআপটা মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নিল আর কি, সোজা কথায়। এবার তোমার রাস্তা তুমি দেখে নাও, আমরা আমাদের রাস্তা করে নেব। ফলে আমি যে বলছিলাম না আপনাদেরকে খুব সেপ্টেম্বর অবধি এগোবে না, তার আগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন, এই মিটিংটার পরে এবার কি আপনার মনে হচ্ছে না যে 7-10 দিন বাদে সরকারের কি অবস্থা হবে? এবং আমি আর একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা ঢোকার 4 থেকে 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে।
এখন যে অবস্থা শোনা যাচ্ছে, জামায়াত এবং এনসিপি যদি পদত্যাগ করে তাহলে সরকার তো সংকটে, সরকার তো পড়ে যাবে। কি হবে এখন খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আমি বলেছি না, এই আগস্ট থেকে শুরু হবে, সেপ্টেম্বরের মধ্যে সব খতম, সাফ সফ হয়ে যাবে একদম। এর মধ্যে 6 জন সাংবাদিককে ডাকা হয়েছিল, আমি বললাম বোধহয়, তাদের কাছ থেকে সমস্ত জানা হয়েছে যে কজন সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে, কাদের কাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, মানবাধিকার ইস্যু কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে, সব তাদের কাছ থেকে জেনে নিয়েছে। আমি নাম কারোর বলবো না, আমি নামগুলো জানি কিন্তু আমি নাম বলবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের জীবনের ব্যাপার, তাই নাম বলাটাও উচিত হবে না। তো আপাতত খবর এখানেই শেষ। কাল থেকে আবার নতুন নাটক বিএনপি শুরু হবে, এই জামায়াত এনসিপি বনাম বিএনপি। নতুন নাটকের জন্য এবার আপনারা তৈরি থাকুন। এদিকে শেখ হাসিনাও ব্যাগপত্র গোছাচ্ছেন, তিনিও দেশে ফিরবেন, কোন পথে ফিরবেন সেটাও আমি জানি না। ঢাকায় ট্রাম্প দূতের একের পর এক গোপন বৈঠক, বাংলাদেশের রাজনীতি থেকে বড় কোনো পরিবর্তনের আভাস। ঢাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন কূটনীতিক সার্জিও গর আর তার আচমকা একের পর এক গোপন বৈঠক এবং পুরো সফরটি গোপনীয়তায় ঠাসা। কাউকে কিছু না জানিয়ে হুট করে ঢাকায় এসে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, রাতে আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে গোপন আলোচনা, আবার তড়িঘড়ি ভারতীয় হাই কমিশনারের দিল্লি রওনা। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি তবে বড় কোনো পট পরিবর্তনের ইঙ্গিত এটি? দর্শক শ্রোতা, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক বাংলাদেশ সফর ঘিরে এখন কূটনৈতিক ও রাজনৈতিক মহলে তুমুল জল্পনা কল্পনা। এই সফরটি যেভাবে শুরু হয়েছে তা এক কথায় নজিরবিহীন। তিনি কখন বাংলাদেশে অবতরণ করেছেন তা দেশের কোনো সংবাদ মাধ্যমে আগে থেকে জানতে পারেনি। কোনো আগাম বার্তা বা ঘোষণা ছাড়াই সম্পূর্ণ নীরবে তিনি ঢাকায় এসে পৌঁছান। পরবর্তীতে বৃহস্পতিবার বেলা 2:41 ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে দেশবাসী প্রথম জানতে পারে যে 3 দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্টের এই প্রভাবশালী প্রতিনিধি। সার্জিও গর কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কূটনীতিকই নন, তিনি একই সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন একজন ব্যক্তি। বাংলাদেশ, মিয়ানমার সহ এই গোটা অঞ্চলের ভূ রাজনীতিতে তার প্রভাব অপরিসীম। ঢাকায় পৌঁছানোর পর থেকে তার 3 দিনের সফর সূচিতে একের পর এক নাটকীয় রদবদল দেখা গেছে। বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত নৈশভোজটি আচমকায় বাতিল করা হয়, তবে সেদিন তিনি রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তিনি আলাদাভাবে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। তবে কেবল সরকারি বৈঠকে এই সফরের পরিধি সীমাবদ্ধ ছিল না। কূটনৈতিক মহলে জোরালো গুঞ্জন রয়েছে যে বৃহস্পতিবার রাতেই বর্তমানে দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃত্বের একটি অংশের সঙ্গেও মার্কিন এই বিশেষ দূতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় চমকটি আসে শুক্রবার সকালে সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত দীর্ঘ 1 ঘন্টা ঢাকার একটি অভিজাত হোটেলে সার্জিও গোর বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এই বৈঠকটি কিন্তু কোনো পূর্ব নির্ধারিত তালিকায় ছিল না, সার্জিও গোরের সফর সূচিতেও ছিল না। স্বভাবতই একটি অচিন্তনীয় ও অপ্রকাশিত বৈঠক ঘিরে দিনভর আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে চরম জল্পনা ছড়ায়। যদিও আশ্চর্যজনকভাবে এই পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার গভীর ও রহস্যজনক নীরবতা পালন করছে। দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোও
গোর ও দীনেশ ত্রিবেদীর এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকটি সেভাবে আলোয় আনেনি বা গুরুত্ব দেয়নি। দিনের শেষ দিকে একটু একটু করে সংবাদ মাধ্যমে আসা শুরু হয়েছে এবং আজকে আরো ব্যাপকভাবে আসবে, এটি স্বাভাবিক। অন্যদিকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রকও এই বিষয়ে নিজেদের সম্পূর্ণ গুটিয়ে রেখেছে। শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন যে ঢাকায় এমন কোনো বৈঠক হয়েছে কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ সরকারিভাবে কোনো পক্ষই এই বৈঠকের অস্তিত্ব স্বীকার করছে না। ঘটনার ঘনঘটা এখানেই শেষ নয়। একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর, সার্জিও গোরের সঙ্গে সেই গোপনীয় বৈঠকের পরপরই শুক্রবার সন্ধ্যায় বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার বুকে মার্কিন ট্রাম্প দূতের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টার মাথায় ভারতীয় হাই কমিশনারের এভাবে হঠাৎ স্বদেশে ফিরে যাওয়া ঘিরে নতুন করে রহস্যের দানা বেঁধেছে। যদিও তার দিল্লি যাওয়ার পেছনে আসল কারণ কি সে বিষয়েও কোনো সরকারি আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এদিকে শুক্রবার সকালে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষ করেই মার্কিন কূটনীতিক সার্জিও গোর সোজা চলে যান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে। আর নির্ধারিত সফরসূচি অনুযায়ী আজ শনিবার তার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক হাই প্রোফাইল বৈঠকে বসার কথা রয়েছে। আমরা যেই মুহূর্তে এই ভিডিওটি প্রচার করছি ততক্ষণে হয়তো বৈঠকটি অনুষ্ঠিত হয়েও গেছে এবং আজকে শেষ দিনে সার্জিও গোর বাংলাদেশ ত্যাগ করে ভারতে তার কর্মস্থলে ফিরে যাবেন। দর্শক, পুরো ঘটনাপঞ্জি যদি আমরা বিশ্লেষণ করি তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশে মার্কিন কূটনীতিকের এই ঝটিকা সফর এবং ভারতীয় হাই কমিশনারের সঙ্গে অপ্রকাশিত বৈঠকটি ভূ রাজনৈতিক দৃষ্টি থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে একটি বিষয়ে আবারও দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠল, বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একক সিদ্ধান্ত না নিয়ে ভারতকে সম্পৃক্ত রেখেই সামনের দিকে এগোতে চাইছে। একই সাথে ওয়াশিংটন ও দিল্লির এই অদৃশ্য সমন্বয় এবং ঢাকার নীরবতা নির্দেশ করছে যে পর্দার আড়ালে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় কোনো সমীকরণ তৈরি হচ্ছে। সার্জিও গোরের এই রহস্যময় সফরসূচি, ঘন ঘন পরিবর্তন, আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে কথিত গোপন বার্তা বিনিময় এবং ভারতের সঙ্গে এই উচ্চ পর্যায়ের আলোচনা, সব মিলিয়ে ট্রাম্পের এই ট্রাস্টেড ডিপ্লোম্যাটের ঢাকা সফর এখন কূটনৈতিক কৌতূহলের তুঙ্গে। আরো লক্ষণীয় বিষয়, দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদী কিন্তু দিল্লিতে বৈঠক করেছেন। বাংলাদেশে যখন দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন সার্জিও গোর। সবকিছু মিলে এই সফরটি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের আভাস নির্দেশ করে। আরো লক্ষণীয় বিষয় যে আওয়ামী লীগ নেতৃত্বের সাথেও বৈঠক হয়েছে এমন গুঞ্জন আছে। আরো গুঞ্জন আছে নয়াদিল্লিতেও শেখ হাসিনার সাথেও সার্জিও গোরের একাধিকবার বৈঠক হয়েছে এমন গুঞ্জনও আছে। এখন এই গুঞ্জনের ডালপালা মেলে আমরা সত্যের মুখোমুখি হব শীঘ্রই এবং সত্যের মুখোমুখি হতে হলে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। সেই সময়টি পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে বাংলাদেশের রাজনীতির আকাশে আসলে কি ঘটছে।